তো এই যে যৌথ বাহিনী যৌথ অপারেশন পরিচালনা করবে, নাম দিয়েছে অপারেশন ডেভিল হান্ট। তো এখন অপারেশন ডেভিল হান্ট এই ৩টি শব্দ নিদারুণ, মানে এরকম যারা এই শব্দটা আবিষ্কার করেছেন প্রথমত তাদেরকে ধন্যবাদ। এখানে শয়তান মানে যাদেরকে ধরা হবে তারা আর মানুষের পর্যায়ে নেই, ইবলিসের পর্যায়ে চলে গেছে। এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এরা এই ইবলিসদেরকে হান্ট করতে হবে। এখানে হান্ট বলতে শিকার বলতে যেটি বোঝায় জীবন্ত ধরা, জীবন্ত যদি ধরা না যায় তাদেরকে আহত করা, গুলি করা, আর যদি সেটা না হয় তাদেরকে মেরে ফেলা। অর্থাৎ আপনি যখন শিকার করতে যান, সেটা বাঘ শিকার করতে যান, হরিণ শিকার করতে যান, ইঁদুর বা বিড়াল যাই শিকার করতে যান, সেখানে আপনার অবাধ স্বাধীনতা থাকে যা কিছু তাই করার। তো সেইভাবে অবাধ স্বাধীনতা নিয়ে যৌথ বাহিনী আজ রাত থেকে মাঠে নামবে অপারেশন ডেভিল হান্ট। তো এটা হলো অপারেশন মানে শিকারের কথা। ডেভিল মানে শয়তান। এখন আপনি শয়তান আখ্যা দিয়েছেন, শয়তান আখ্যা দিয়েছেন। শয়তান তো বস্তুগত বিষয় নয়, দৃশ্যমান কোনো বিষয় নয়। ডেভিল কোনো বস্তুগত বিষয় নয়, অবস্তুগত বিষয়। ডেভিল একটা চিন্তা। ডেভিল বা শয়তান একটা অশরীরী আত্মা। আরও যদি স্পষ্ট করে বলেন এটা জিন, এরা জিন সম্প্রদায়ভুক্ত, আল্লাহর অবাধ্য হয়ে যাওয়া সম্প্রদায়। সেই সম্প্রদায়ের নেতা ইবলিস। তো সেই ইবলিসকে সাধারণত ডেভিল বলা হয়। তা আপনি যদি শয়তান ধরতে যান আর যদি শয়তানের দেহ না থাকে, শয়তানের অস্তিত্ব না থাকে, শ্বাস প্রশ্বাস না থাকে, তাহলে আপনি শয়তান ধরবেন কিভাবে? তো কথাটা যত সুন্দর শোনা যায়, আসলে বাস্তবে গিয়ে যদি এভাবে ফেল করার পর যদি বলা হয় যে আমরা তো আসলে শয়তান ধরার চেষ্টা করেছি, সারা বাংলাদেশে অনেক চেষ্টা করেছি, কিন্তু একটা ইবলিসকেও আমরা খুঁজে পেলাম না। এর কারণ ইবলিসের তো কোনো শরীর নেই। শরীর না থাকলে আমরা গুলি করব কোথায়? শরীর না থাকলে আমরা তাকে গ্রেপ্তার করব কিভাবে? আর শরীর যদি না থাকে আমরা তাদের হ্যান্ডকাপ পরাবো কিভাবে? তো এইভাবে অপারেশন ডেভিল হান্ট নিয়ে যদি ব্যর্থতা আসে তাহলে নানা রকম ঠাট্টা মশকরা এরকম হবে। ২ নম্বর হলো যে কারা? হু আর দ্য এভিল? অনেক সময় আমরা মানুষকে শয়তানের সঙ্গে তুলনা করি। যদিও এটা খুবই খারাপ একটি সিস্টেম বা উদাহরণের কারণ হলো মানুষের যে বদমাইশি, এটা শয়তান এই বদমাইশি জানে না। এবং আমরা এই সমাজে বসে এরকম অনেক কিছু করি যেগুলো দেখে ইবলিস অবাক হয়ে যায় এবং একা চিন্তা করে, গালে হাত দিয়ে মাঝে মধ্যে আত্মহত্যা করতে চায় যে এটা কেন হচ্ছে? এই মানুষ এই শয়তানি শিখল কোত্থেকে? হে আল্লাহ, তুমি আমাকে উঠিয়ে নাও, কিয়ামত দিয়ে দাও, আমার আর সহ্য হচ্ছে না। এই দুনিয়াতে মানুষ এইরকম শয়তানি করছে যেই শয়তানি আমি জানিও না। বোঝার চেষ্টা করুন, শয়তান কিন্তু আপনার মনে ওয়াসওয়াসা দেওয়ার জন্য সে রোবট। শয়তান এবং ফেরেশতা বেসিক্যালি আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি করা রোবট। সে স্বতন্ত্রভাবে কোনো কিছু করতে পারে না। তার কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নেই। যতটুকু জ্ঞান, যতটুকু বুদ্ধি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন, জিন এবং ফেরেশতাকে, ওর বাইরে কিয়ামত পর্যন্ত তারা আর যেতে পারবে না। ফলে এ যুগে মানুষ যে সকল কুবুদ্ধি আবিষ্কার করেছে, মন্দ জিনিস আবিষ্কার করেছে, এই যে ব্যাংক লুট করা, তারপরে শেষে শেয়ার মার্কেট লুট করা, এই জিনিসগুলো শয়তান জানে না। তো শয়তান জানে না, এজন্য হয় কি যে মানুষের যে বদমাইশি, মানুষের যে অপকর্ম, এগুলোকে অনেক সময় শয়তানের সাথে তুলনা করে মানে শয়তানকে অপমান করা হয় এবং শয়তানকে আরো যাকে বলা হয় তার প্রতি অবিচার করা হয়। মানুষ তার চেয়ে খারাপ কাজ করে। তো এখন সেই ধরনের খারাপ মানুষকে ধরার জন্য আমাদের যারা যৌথ বাহিনী তারা মাঠে নামার ঘোষণা দিয়েছেন। এখন এটার ফল কি হতে পারে এবং এটার ফলাফল ভালো হলে কি হবে, মন্দ হলে কি হবে, এই নিয়ে আলোচনা করব। তার আগে একটু দেখে নেই যে কারা, কারা আমার সঙ্গে আছেন। সম্মানিত দর্শক, আমরা প্রায় ৮ মিনিট কথা বলেছি। এখানে ৩,১৪০ জন ভাই-বোনেরা আমাদের সঙ্গে আছেন। আর আপনি কি চাচ্ছেন আওয়ামী লীগ এসে আরো জনগণ মারুক? ভাইরা, আমি চাচ্ছি না আওয়ামী লীগ এসে আরো জনগণ মারুক। আমি আওয়ামী লীগ দ্বারা ক্ষতিগ্রস্ত আবু কাউসার। কিন্তু আমি চাচ্ছি যে আমি বেঁচে থাকি, আওয়ামী লীগের যারা নিরপরাধ লোক আছে তাদের প্রতি অত্যাচার না হোক। এগুলো একটা। কিন্তু সবাই রনি আরেকজনে যেটা বলেছেন, বড় ভাই আপনার দলের হাল অনেক কথা বলছেন। আমি শুধুমাত্র যেগুলো দেখছি যে কোনো চম্বুক
সেটা হলো 25শে মার্চের সার্চ লাইটের মতো হবে ভাই, একজনে বলছেন। 1971 সালের 25শে মার্চের সার্চ লাইটের মতো হবে। স্যার শিরোনামটা ফ্যাকাশে হয়েছে। তারপরে হলো আপনি কি চাচ্ছেন? তারপরে ভাই এটা হচ্ছে স্বাধীনতার হাল। আচ্ছা বাজি আসল কথা বলেন। আচ্ছা শাহ আলম আসল কথা বলবো। সাহস করে সত্য উঠিয়ে ধরেন, না হয় ইতিহাস ক্ষমা করবে না। ভাইরে, আমি এই যে যতটুকু মানুষ এই ক্ষুদ্র শহরে এক অফিসে একা, একা বসে এই যতটুকু ইতিহাস চর্চা করছি, দোয়া করবেন। আমি চেষ্টা করছি ভাই, সবকিছু করছি। তারপরে একজন বলছেন দেলোয়ার ভূঁইয়া, রনি ভাই আমি আপনাকে চিনি ২০০৯ সাল থেকে, কিন্তু এখনো আপনাকে বুঝতে পারলাম না। আপনি কোন মতবাদের লোক, আপনি খারাপ না ভালো? হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধ। দেলোয়ার হোসেন ভাই, দেলোয়ার ভূঁইয়া। আপনি ২০০৯ সন থেকে আমাকে চিনেন, আ আ কিভাবে চিনেন? আপনি তো কাছাকাছি এসে আমাকে কখনো চিনেননি। আমি আসলে কোনো দলের সেবাদাস নই। আ আগে যখন আওয়ামী লীগ করতাম, আওয়ামী লীগের সেবাদাস নই। এখন বিএনপি করি, বিএনপির সেবাদাস নই। ভালো যেটা, ভালোকে ভালো বলি, মন্দকে মন্দ বলি। এবং সবসময় জনগণের পক্ষে, ন্যায়ের পক্ষে। এবং এই কাজ করতে গিয়ে এমপি হওয়ার দরকার নাই, মন্ত্রী হওয়ার দরকার নাই, স্বার্থ দরকার নাই, ব্যবসা-বাণিজ্য কোনো কিছু করার দরকার নাই। সত্য কথা বলে যেতে চাই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ঠোঁট দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, আমি এটা শুকরিয়া আদায় করতে চাই। আর সুন্দর একজন মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, একজন মানুষ হিসেবে মরতে চাই, অমানুষ হিসেবে মরতে চাই না। আমরা ডেভিল হান্ট মানি না, এটি ডেভিড হান্ট এরিনির কাছে। তারপরে বাড়িতে হামলা করতে গেছে টোকাই গুলা প্রতিবাদ করে তারা উল্টো অপরাধী হয়ে গেল। তারপরে জয় বাংলা তোমার, জয় মা কোথায় তোমাদের, জয় মা কোথায়? আচ্ছা গেল। এটা খুব ভালো একজন কথা বললেন মোহাম্মদ মিজান। তারপরে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি, যারা ভিন্ন মত পোষণ করেন, তারা মন্তব্য করেন। তাহলে আমার জন্য কথা বলতে সুবিধা হয়। এখানে যারা আছে, নিজের ঢোল বাজানো বন্ধ করেন। আমরা আপনার অতীত জানি। ৭১ এবং আমরা। আপনি আমার অতীত কিছুই জানেন না, ৭১ এবং আমরা। অতীত যদি জানেন, তাহলে এই কথা বলতেন না। আপনি যদি অতীত জানতে চান, আমার অফিসে একদিন আসেন। আমার আশেপাশের যারা লোকজন আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন আমার পরিবার, গ্রাম, আমার লেখাপড়া। আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। না জেনে যে কথাগুলো বলছেন, সেগুলো আপনি আপনার নিজের প্রতি জুলুম করছেন। ভীষণ রকম জুলুম করছেন। আমি এই শহরে এই যে অফিসে বসে অফিস করছি যেটা দেখেন, এটা ১৯৯৭ সন থেকে এটা আমার নিজের অফিস। 1997 আপনার বয়স কত? আমি ব্যবসা করি ৯১ সন থেকে, 1991 থেকে ব্যবসা করি। আমি চাকরি করি ১৯৮৬ সন থেকে, 1986 থেকে। প্রায় ৪১ বছর হয়ে গেল। আপনি আমার কি জানেন বলেন? এই চাকরি, লেখাপড়া যে বিশাল জীবনে দেশে, দেশের বাইরে আমি কত মানুষের সাথে কাজ করেছি। আপনি তাদের কয়জনকে চিনেন বলেন? এই যে ৭১ এবং আমরা নিজেরা। তো যাই হোক, আ সমন্বয়কদের বিরুদ্ধে আর যারা আছে ধানমন্ডি শহরে সারা দেশব্যাপী বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ করল ছাত্র জনতা। আমরা গাজীপুরের ছাত্র জনতা। যাই হোক, এইভাবে আরো অনেক মন্তব্য। এখন আসল প্রসঙ্গে আসি। আপনাদের মনে আছে যে আ এই ধরনের যে অপারেশন গুলো হয়, যৌথ বাহিনীর যে অপারেশন গুলো হয়, এগুলো শেষ পর্যন্ত কোনো কেন্দ্রীয় কমান্ড থাকে না। অর্থাৎ এই যে যৌথ বাহিনী মাঠে নেমে গিয়েছে, ধরুন উপজেলা পর্যায়ে একজন মেজর দায়িত্বে থাকবেন, জেলা পর্যায়ে হয়তো একজন লেফটেন্যান্ট কর্নেল থাকবেন। এরপরে একজন ব্রিগেড কমান্ডার আ সেই বিভাগ নিয়ন্ত্রণ করবেন। এইভাবেই সাধারণত হয় এবং সেই ব্রিগেড কমান্ডারকে আবার জেওসি, আ মা জেনারেল অফিসার কমান্ডিং, মেজর জেনারেলের অধীনে তারা নিয়ন্ত্রণ করবেন। তো এই নিয়ন্ত্রণটি সাধারণত কাগজে কলমে হয়। কিন্তু যখন অপারেশন চলে তখন এই জিনিসগুলো হয় না। আমাদের দেশে বেশ কয়েকটি অপারেশন হয়েছে। যেমন অপারেশন আ সার্চ লাইট, আ ১৯৭১ সনের মার্চ মাসের ২৫ তারিখে। যে নির্মমতার কারণে বাংলাদেশে মুক্তিযুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল। এবং পাকিস্তান সেনাবাহিনী যদি সেই রাতে সেই নির্মমতা না দেখাতো, তাহলে এই যে ২৬শে মার্চের মতো ঘটনা হয়তো আরো পরে ঘটতো। এই গেল এক। দ্বিতীয়ত হলো যে বঙ্গবন্ধুর জামানাতে তার নিজের দলের যারা লোকজন আ মুক্তিযোদ্ধার নামধারী ভুয়া মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের লোকদের অত্যাচার, যুবলীগদের অত্যাচার, জাসদের অত্যাচার, সিরাজ শিকদারের সর্বহারা পার্টির অত্যাচার, এরকম আরো অনেক, অন্তত ১০০ টি আন্ডারওয়ার্ল্ড মানে যাকে বলে ওয়ার্ল্ডের গ্যাং পার্টি ছিল এই সময়টাতে। তো এদের অত্যাচারে সারা বাংলাদেশ একেবারে তখন রীতিমতো জাহান্নাম হয়ে গিয়েছিল। তো এইগুলো দমন করার জন্য
তখন রক্ষী বাহিনীকে নামানো হয়েছিল। অপারেশন কোনো নাম না দিয়ে রক্ষী বাহিনীকে নামানো হয়েছিল। তো সেই রক্ষী বাহিনীর যে অত্যাচার ৯৯% অত্যাচার হয়েছিল তো কিন্তু আওয়ামী লীগের উপর, যুবলীগের উপর এবং আওয়ামী লীগের জেলা পর্যায়ের বড়, বড় নেতা, সেই প্রেসিডেন্ট, সেক্রেটারি তাদেরকে ধরে রক্ষী বাহিনীর যারা লোকজন বেদম প্রহার করেছিল। মানে অস্বাভাবিক প্রহার মেরে ফেলেছিল অসংখ্য এবং আওয়ামী লীগের বলতে গেলে কোমর ভেঙে দিয়েছে সেই রক্ষী বাহিনীর অত্যাচার। জাসদ বা অন্যান্য যারা প্রতিপক্ষ আছে তারা ঠিকই গা ঢাকা দিয়েছিল। কিন্তু আওয়ামী লীগের যে সকল লোক চাঁদাবাজি করত, মদ খেত, অন্যান্য মন্দ কাজ করত, টিন চুরি করত, কম্বল চুরি করত, এই তাদেরকে এই সেনাবাহিনী ধরল এবং এটা কোনো অবস্থাতেই বঙ্গবন্ধু যেমন নিয়ন্ত্রণ করতে পারেননি, সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ড দ্বারা নিয়ন্ত্রণ করা যায়নি। এর কারণ হলো প্রতিটি এলাকাতে গিয়ে যখন জনগণের মুখে সেনা কর্মকর্তারা নির্যাতনের কাহিনী তারা শুনত, তখন আর তারা তাদের যে যাকে বলে স্বাভাবিক ক্রোধ, এটাকে দলীয় দলদাসের মতো তারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারত না। তো একই অবস্থা হয়েছিল কিন্তু অপারেশন ক্লিন হার্ট, যেটি বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে ক্ষমতা আসার পরে এটি করেছিলেন। তখনও অল অন এ সাডেন ঠিক এখনকার মতোই একটি অবস্থা হয়েছিল। সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীদের যে জুলুম, অত্যাচার, বিভিন্ন রকম সন্ত্রাসী বাহিনী, যেমন ধরুন পিচ্চি হান্নান, তারপরে শেষে ডেভিড, পিচ্চি হান্নান, ডেভিড, মুরগি মিলন থেকে শুরু করে আরো অনেক কিছু, মানে একটা বিরাট একটা সন্ত্রাসী বাহিনী এবং তাদের বিরুদ্ধে যখন সেনাবাহিনী অপারেশনে নামলো, অপারেশন ক্লিন হার্ট করে বিএনপি সুফল পেয়েছিল, দলীয় সরকার ক্ষমতায় থেকেছিল, কিন্তু বিএনপির যে আন্ডারওয়ার্ল্ডে একটা গুরুত্ব ছিল, তারপর শেষে রাজপথে একটা গুরুত্ব ছিল। কেন এইগুলো গুন্ডামি বদমাইশি করলেও বিএনপি রাজনীতিটিকে রাজপথে তারা টিকিয়ে রেখেছিল অস্ত্রের ঝনঝনানি দ্বারা। এটার একেবারে পুরোপুরি কোমর ভেঙে দেয়া হয়। এরপর যৌথ বাহিনী আবার অপারেশন পরিচালনা করে, ওটার কোনো নাম হয়নি 111 এর সময়। তো 111 এর সময় মূলত তখনও যৌথ বাহিনীটা চালিয়েছিল দুর্নীতি দমন কমিশন, সেনাবাহিনী, আয়কর বিভাগ মানে জাতীয় রাজস্ব বোর্ড, এরা সবাই মিলে একটা অপারেশন চালিয়েছিল এবং সেই অপারেশনটা প্রান্তিক লেভেলে ভাঙচুর থেকে শুরু করে হাট বাজার মানে তছনছ করে পুরো অর্থনীতিকে মিনিমাম 10 থেকে 15 বছর পিছিয়ে দিয়েছিল। আর এখন মাঠের যে বাস্তব অবস্থা, মাঠের বাস্তব অবস্থা হলো যে বেশিরভাগ জেলাতে, জেলার এসপি এবং ডিসি যেখানে জামাতের আমির আছে বা সেখানে জেলার এসপি, ডিসি জেলা পর্যায়ে সাধারণত জামাতের কথাবার্তা শুনছে। এরপর ঢাকাতে যেটি হচ্ছে, ঢাকাতে কোর্ট, কাছারি, অফিস, আদালত প্রায় সব জায়গাতে কিন্তু জামাতের লোকজনের আধিপত্য অনেক, অনেক বেশি। কিন্তু মাঠ ঘাট থেকে শুরু করে সব জায়গাতেই কিন্তু যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, যারা অন্যায় অনিয়মের সাথে জড়িত, এদের একটা বিরাট অংশের বদনাম কিন্তু বিএনপির ঘাড়ে চলে এসেছে। এটাই হলো বাস্তবতা। ২ নম্বর হলো যে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা তো অলমোস্ট সবাই পলাতক এবং কোনো জায়গাতে আওয়ামী লীগের লোকজনের হাতে এখন কোনো কিছু নেই। একেবারে যে মানুষগুলো যার, যার এলাকাতে বসবাস করছেন একেবারে গোবেচারা কৃষক, মুটে মজুর, দিন আনে দিন খায়, তাদেরকে জেলখানাতে ধরে নিলেও তাদের কিছু আসে যায় না। তাদেরকে মারলেও কিছু আসে যায় না। বউ বাচ্চারা কান্নাকাটি করবে এবং উল্লেখ্য। কিন্তু যারা গত ১৫ বছর ধরে টাকা রোজগার করেছে, অন্যায় করেছে, যাদের অপরাধের পরিমাণ খুব বেশি, তারা হয়তো দেশ ছেড়ে বিদেশে গেছে। অনেকে হয়তো দেখা গেল যে বাংলাদেশের মধ্যেই আছে কিন্তু এক জেলা থেকে অন্য জেলাতে আছে। ফলে শয়তান ধরার নামে আওয়ামী লীগের এই সমস্ত একটা টিকিও কাউকে ধরা যাবে না। ছাত্রলীগের কাউকে ধরা যাবে না। কেননা তারা তো সবাই পলাতক। তাহলে শয়তানটা কে? শয়তানটাকে যারা এই মুহূর্তে যদি আপনি জনপদে যান, সেনাবাহিনী যায়, যৌথ বাহিনী যায় বা তাদের কাছে যদি তালিকা থাকে, তাহলে এই গত ৬ মাসে যে অপরাধগুলো, অন্যায়গুলো হয়েছে, সেগুলোও তারা কগনিজেন্সে নেবে। আর তার সঙ্গে, সঙ্গে গত ১৫ বছরে যে সকল অন্যায় হয়েছে, সেগুলো কগনিজেন্সে নেবে। নিয়ে ধরুন একটা তালিকা করলো, ১০০ জনের একটা তালিকা করলো। তো ১০০ জনের মধ্যে আওয়ামী লীগ, ছাত্রলীগের ধরুন ৭০ জন আছে। এখন ৭০ জনের তো ৭০ জনই পলাতক। তো তাদেরকে তো আপনি এভাবে পাবেন না। তাদের বউ বাচ্চাকে ধরতে পারবেন, তাদের বাড়িতে আপনি তল্লাশি চালাতে পারবেন, আরো অনেক কিছু। কিন্তু তাদেরকে আপনি পাবেন না।